প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফেসবুক লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এবং চুম্বকত্ব অধ্যায়ে আলোচনা করছি। ইতিমধ্যে আমাদের দুটো ক্লাস এই অধ্যায়ের উপরে সম্পন্ন হয়েছে। আজকের এই অধ্যায়ের উপরে তৃতীয় ক্লাস হবে। তো আশা করি তোমরা সবাই বিগত ক্লাসগুলো সুন্দরভাবে ফলো করেছো। এখন আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। অ্যাম্পিয়ারের সূত্র অ্যাম্পিয়ারের সূত্র দেখো, বিগত ক্লাসগুলোতে আমরা যেটা করেছিলাম সেটা ছিল যে বিও-স্যাভারের সূত্র ছিল। আজকের আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। এখানে বলা হচ্ছে যে কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন হবে ওই পথ দ্বারা বেষ্টিত ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। আবার সূত্রটা খেয়াল করো, বলা হচ্ছে যে কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন হবে ওই পথ দ্বারা বেষ্টিত ক্ষেত্রফলের মধ্য দিয়ে মোট তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। তাহলে আমরা যদি দেখি যে একটা বদ্ধ, সে মনে করো যে এরকম একটা বদ্ধ পথ, এই বদ্ধ পথের মধ্য দিয়ে মনে করো যে এই বদ্ধ পথ দ্বারা বেষ্টিত এই একটা যে ক্ষেত্র, এই ক্ষেত্রের মধ্য দিয়ে মনে করো যে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই বদ্ধ পথের প্রত্যেকটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা হচ্ছে বি, আর পথের ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্য হচ্ছে ডিএল যদি হয়, তাহলে বদ্ধ পথের রৈখিক সমাকলন হবে বি ডট ডিএল। এটা হচ্ছে বদ্ধ পথের রৈখিক সমাকলন বলতে আমরা এভাবে বোঝাবো, এই বদ্ধ পথের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আই, তাহলে এর হবে কত মিউ নট গুণ। এটা হচ্ছে আমাদের হচ্ছে সূত্র। বলা হচ্ছে কি কোন বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন হবে ওই পথ দ্বারা বেষ্টিত ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে তার মিউ নট গুণ। তাহলে এখানে আমাদের এটি হচ্ছে আমাদের হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। এই তাহলে এখানে হলো, এখানে বি সমান সমান হচ্ছে কি চৌম্বক ক্ষেত্র, ডিএল হচ্ছে পথের বদ্ধ পথের ক্ষুদ্রতম দৈর্ঘ্য, এটা হচ্ছে। আর তাহলে আমরা হচ্ছে এখন এই অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করে আমরা
একটা সোজা পরিবাহীর নিকটস্থ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে চাই। তাহলে আমরা অ্যাম্পিয়ারের সূত্র দেখলাম, এখন আমরা অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করে সোজা পরিবাহীর নিকটস্থ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়। অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগে সোজা পরিবাহীর নিকটস্থ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। দেখো আমরা একটা সোজা পরিবাহী নিচ্ছি, এই সোজা পরিবাহীর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই পরিবাহী থেকে এ লম্ব দূরত্বে পি যে কোনো বিন্দু আমরা কি করতে চাই, এই অ্যাম্পিয়ারের সূত্রটা প্রয়োগ করে এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা হচ্ছে আমরা বের করতে চাই। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, যে এই পরিবাহীটাকে ঘিরে আমরা এ ব্যাসার্ধের একটা বদ্ধ পথ বিবেচনা করব। তাহলে এই ব্যাসার্ধের যদি আমরা একটা বদ্ধ পথ বিবেচনা করি, তাহলে এরকম ভাবে কি আমাদের হচ্ছে বদ্ধ পথটা হবে এরকম। এখন এই বদ্ধ পথে আমরা ক্ষুদ্রতম অংশ নিই। দেখো এই ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্য হচ্ছে কত, dl। এখন এই বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে সেটা কি হবে, আমাদের চৌম্বক ক্ষেত্র। আর এই পথে ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্য হচ্ছে কত, dl। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে dl ভেক্টর এবং b ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কত, 0 ডিগ্রি। তাহলে আমরা পরিবাহীর তড়িৎ প্রবাহ কত, পরিবাহীর তড়িৎ প্রবাহ সমান সমান হচ্ছে I। পরিবাহী থেকে এ লম্ব দূরত্বে পি যে কোনো বিন্দু। এখন আমরা কি বলছি, পরিবাহীকে ঘিরে এ ব্যাসার্ধের একটা বদ্ধ পথ বিবেচনা করা হলো। এই বদ্ধ পথে কোন বিন্দুতে স্পর্শক বরাবর হচ্ছে কি, তাহলে বদ্ধ পথে স্পর্শক বরাবর চৌম্বক ক্ষেত্র
সমান সমান হচ্ছে বি। পথের ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্য পথের ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে কত, ডিএল ভেক্টর। তাহলে বি ভেক্টর, অতএব বি ভেক্টর ও ডিএল ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ 0 ডিগ্রি, কারণ এরা পরস্পর হচ্ছে কি সমান্তরাল। তাহলে অতএব অ্যাম্পিয়ারের সূত্রানুসারে আমরা কি লিখতে পারবো, বি ডট ডিএল সমান সমান হচ্ছে কত, মিউ নট আই। তাহলে এখান থেকে এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি বা বি ডিএল cos 0 মিউ নট আই। তাহলে এখান থেকে প্রত্যেকটা এই বদ্ধ পথের প্রত্যেকটা বিন্দুতে হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে একই। তাহলে যেই কটা বৃত্তাকার, তাহলে আমাদের বিটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে বিটাকে যদি আমরা dl ইকুয়াল টু মিউ নট আই। এখন এই বদ্ধ পথের টোটাল দৈর্ঘ্যটা কত হবে, পরিধি, তাহলে পরিধি এর ব্যাসার্ধ হচ্ছে a, তাহলে টোটাল পরিধি কত আসবে, মিউ নট টুয়াইস পাই a। তাহলে এটা আসবে হচ্ছে কত, b ইনটু টুয়াইস পাই a i। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব b সমান সমান আমরা লিখতে পারবো মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই a। তাহলে একটা সোজা পরিবাহী নিকটস্থ বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে কত, b ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস a, অর্থাৎ এটা হচ্ছে পরিবাহী থেকে ওই বিন্দুটার লম্ব দূরত্ব হচ্ছে a। এখন এই b এর ডিরেকশনটা কি হবে, এর দিক, দিক হবে ফ্লেমিং এর ডান হস্ত বা ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম। কিভাবে পাবো আমরা, এর আগে আমরা আলোচনা করেছি ফ্লেমিং এর ডান হস্ত বা ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়মে আমরা এই দিক পাবো। তাহলে আমরা কি পেলাম, আমরা এখন আলোচনা করলাম সেটা হচ্ছে একটা হলো অ্যাম্পিয়ারের সূত্র। এইবার অ্যাম্পিয়ারের সূত্রটা প্রয়োগ করে কিভাবে আমরা একটা সোজা পরিবাহীর নিকটস্থ বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মান পেতে পারি সেটাও বের করলাম, এবং সেইটা মান কত হলো, b ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই a। আমরা বিও-সাভারের সূত্রটা যদি ব্যবহার করতাম, বিও-সাভারের সূত্র ব্যবহার করে কিন্তু আমরা এই সোজা পরিবাহীর নিকটস্থ বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মান পেতে পারি, সেটাও আমাদের একই ইকুয়েশন আসবে। সেটাও কি আসবে, ওই b ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই a। তো আমাদের এটা গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রে যদি একটা তড়িৎবাহী কোনো পরিবাহীকে যদি রাখা হয়, তাহলে এর উপরে
কি পরিমাণ বল ক্রিয়া করবে সেটার মান আমরা বের করব। যে চৌম্বক ক্ষেত্রে যদি কোনো পরিবাহীকে যদি আমরা রাখলে এর উপরে কি পরিমাণ বল কাজ করবে তার ইকুয়েশনটা আমরা বের করতে চাই। তাহলে চৌম্বক ক্ষেত্রে স্থাপিত আমাদের টপিকটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী পরিবাহীর উপর ক্রিয়াশীল বল। চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী একটা পরিবাহী, তার উপরে কি পরিমাণ বল কাজ করবে সেটা হচ্ছে আমরা বের করব। তাহলে আমরা দেখো এটা হচ্ছে আমাদের PQ একটা পরিবাহী, এর দৈর্ঘ্য হচ্ছে L, এর মধ্য দিয়ে I পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই পরিবাহীটা এই পরিবাহীটা B সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা আছে। এর মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে? I পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তখন এই B সুষম চৌম্বক ক্ষেত্রে যদি এই পরিবাহীটা থাকে, তাহলে এই পরিবাহীর উপরে কি পরিমাণ বল কাজ করবে সেটা হচ্ছে আমরা বের করব। তাহলে এখানে কি PQ পরিবাহীর ধরি পরিবাহী ক্ষুদ্রতম অংশে দৈর্ঘ্য সমান সমান হচ্ছে dl। এই যে আমরা এই দূরত্বটা হচ্ছে কত? dl। পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে a। তাহলে এখন এই ক্ষুদ্রতম অংশের আয়তন কত হবে? ADL। তাহলে অতএব ক্ষুদ্রতম অংশের আয়তন, অতএব ক্ষুদ্রতম অংশের আয়তন সমান সমান হবে ADL। এখন আমরা ধরে নিই যে এর মধ্যে কি আছে? আধান বাহক আছে, যারা কি করবে? চার্জ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে, অর্থাৎ তড়িৎ প্রবাহের সৃষ্টি করবে। তাহলে আমরা ধরে নিই যে একক আয়তনে আধান বাহকের সংখ্যা পরিবাহী একক
আধান বাহক সংখ্যা সমান সমান হচ্ছে n। তাহলে এই ক্ষুদ্রতম অংশে কত আধান বাহক আছে? আয়তন হচ্ছে ADL, তাহলে হবে কত? অতএব ক্ষুদ্রতম অংশে অংশের মোট আধান বাহক সমান সমান কত হবে? ADL n। আমরা যদি প্রতিটি আধান বাহকের চার্জ যদি Q ধরি, প্রতিটি আধান বাহকের চার্জ আমরা ধরলাম হচ্ছে কত? Q। তাহলে এই ক্ষুদ্রতম অংশে মোট চার্জ, অতএব ক্ষুদ্রতম অংশে মোট চার্জ Q ইকুয়াল টু হবে ADL NQ। চার্জের সঞ্চারণ বেগ, চার্জের সঞ্চারণ বেগ সমান সমান হচ্ছে কত? v। তাহলে আমরা ক্ষুদ্রতম অংশে তাহলে আমরা লিখতে পারি অতএব ক্ষুদ্রতম অংশের উপর ক্রিয়াশীল বল, এটাকে আমরা Q V ক্রস B। এটা হচ্ছে আমরা কি চৌম্বক বলের ইকুয়েশন থেকে আমরা ক্ষুদ্রতম অংশের জন্য আমাদের বলটাকে খুব ক্ষুদ্রতম, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এইভাবে। তাহলে এইখানে আমাদের Q এর জায়গায় বসাবে হচ্ছে কি A dl NQ V ক্রস B। এটাকে যদি আমরা একটা ইকুয়েশন দিই, এখন একটা জিনিস এখান থেকে দেখো যে আমাদের dl হচ্ছে কি চার্জের সরণ, তাহলে চার্জের সরণ যেদিকে হবে আমাদের চার্জের বেগটাও সেদিকে হবে, অর্থাৎ dl ভেক্টর এবং v ভেক্টরের ডিরেকশন হচ্ছে একই। তাহলে আমরা লিখতে পারি dl ভেক্টর ও v ভেক্টর একই হয় dl ভেক্টর ও v ভেক্টর এ দিক একই হয়, এদের একক ভেক্টর অভিন্ন হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব এটাকে একক ভেক্টর ইটা দেই আমরা, তাহলে ইটা ইকুয়াল টু কি আসবে? dl ভেক্টর ডিভাইডেড বাই dl সমান সমান হচ্ছে v ভেক্টর ডিভাইডেড বাই v। যে এদের একক ভেক্টরটা হচ্ছে অভিন্ন, তাহলে আমরা লিখতে পারি একক ভেক্টরটা কি ইটা ইকুয়াল টু আমরা লিখলাম কোন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এখান থেকে আমরা লিখতে পারি অতএব dl ভেক্টর ইকুয়াল টু লিখতে পারি ইটা dl এবং v ভেক্টর ইকুয়াল টু লিখতে পারি ইটা v। তাহলে এইবার আমরা
এই ভি ভেক্টরের জায়গায় ইটা ভিটা বসাই দিই, তাহলে কি পাচ্ছি দেখো, অতএব এক থেকে আমরা কি পাচ্ছি, ADL A BL NQ, এটা হচ্ছে কি ভি এর জায়গায় কি বসাবো, ইটা ভি ক্রস ভি। এখন দেখো এই ভিটা কিন্তু এখন মান হয়ে গেল, তাহলে এটাকে আমরা হচ্ছে ডিএল এর জায়গায় নিয়ে আসি, এ ভি এন কিউ ইটা ডিএল ক্রস ভি। এভিএন এটা সমান সমান কি লেখা যায়, এটা সমান সমান লেখা যায় হচ্ছে আই, আর ইটা ডিএল সমান সমান আমরা কি লিখবো, ইটা ডিএল সমান সমান লিখবো হচ্ছে ডিএল ক্রস ভি। তাহলে এটাকে আমরা পেলাম হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা যদি সম্পূর্ণ পরিবাহীর ক্ষেত্রে, তাহলে অতএব সম্পূর্ণ পরিবাহীর উপর ক্রিয়াশীল বল, এটাকে ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে কি আসবে, ডিএফ ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে এফ সমান সমান হবে আই এফ সমান সমান আই এল ক্রস বি। তাহলে এটাকে তাহলে কি দাঁড়াবে, আমাদের ভেক্টরের মান কি দাঁড়াবে, অতএব আমরা লিখতে পারবো f ইকুয়াল টু লিখতে পারবো IL B sin থিটা। চার নম্বর ইকুয়েশন f ইকুয়াল টু হবে IL B sin থিটা। বিশেষ ক্ষেত্র আসে এখানে, বিশেষ ক্ষেত্র, বিশেষ ক্ষেত্রে আমাদের কি আসতে পারে, এক যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হয়, তবে f ইকুয়াল টু 0। এর অর্থটা কি দাঁড়ালো, যে এই পরিবাহীটা যদি চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকে, তাহলে এই পরিবাহীর উপরে কোনো বল ক্রিয়া করবে না। 2 নম্বর, যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তবে f ইকুয়াল টু হবে IL B, এটা হচ্ছে সর্বোচ্চ মান। কি দাঁড়ালো, যদি পরিবাহীটা চৌম্বক ক্ষেত্রের সাথে যদি লম্বভাবে থাকে, তাহলে ওই পরিবাহীর উপরে সর্বোচ্চ মানের চৌম্বক বল ক্রিয়া করবে। তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম যে কোনো একটা পরিবাহীকে যদি আমরা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করি এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে যদি I পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এরপরে কি পরিমাণ বল ক্রিয়া করবে, তার ইকুয়েশনটা পেলাম আমরা F ইকুয়াল টু ILB sin থিটা। কি করেছি আমরা, যে L দৈর্ঘ্যের একটা পরিবাহীকে আমরা B সুষম চৌম্বক ক্ষেত্রে আমরা রাখলাম, ধরে নিলাম যে এই পরিবাহীর ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্য dl, আর এর প্রস্থচ্ছেদ হচ্ছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a, তাহলে ক্ষুদ্রতম অংশের আয়তন হবে কত,
এডিএল। পরিবাহীর মধ্যে কি আছে, চার্জ পরিবহন করার জন্য যে ক্যারিয়ারগুলো আছে বা আধান বাহক আছে, সেই আধান বাহকের সংখ্যা একক আয়তনে যদি n হয় তাহলে ক্ষুদ্রতম অংশে আমাদের হবে এডিএল n। প্রতিটি আধান বাহকের চার্জ যদি কিউ হয় তাহলে আমাদের মোট এই অংশের মধ্যে কি পরিমাণ চার্জ আছে, এডিএল এন কিউ। যদি চার্জের তাড়ন বেগ বা সঞ্চারণ বেগ যদি ভি হয় তাহলে ক্ষুদ্রতম অংশের উপর ক্রিয়াশীল বল, ওই চৌম্বক বলের ইকুয়েশন যে এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, সেই ইকুয়েশনটা আমরা এখানে ব্যবহার করলাম। এইবার এখানে মানটা বসাই দিলাম এডিএল এন কিউ। এখন আমরা বলছি কি, যেহেতু চার্জ সরণ ভেক্টর ডিএল এবং আমাদের তাড়ন বেগ ভি ভেক্টরের ডিরেকশন হচ্ছে একই দিকে, তাহলে এর ইউনিট ভেক্টরটা কি হবে, অভিন্ন হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে আমাদের, যে ইটা ইকুয়াল টু হচ্ছে ডিএল বাই ডিএল, অর্থাৎ কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, ওই ভেক্টরের দিকে একটা আমরা একক ভেক্টর পাবো। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো ইটা ইকুয়াল টু লিখতে পারবো ডিএল বাই ডিএল ভেক্টর ডিভাইড বাই ডিএল, আবার লিখতে পারবো ভি ভেক্টর ডিভাইড বাই ভি। তাহলে এখান থেকে আমরা ডিএল ভেক্টরের মান ডিএল ভেক্টর বের করলাম, ভি ভেক্টর বের করলাম। এইবার এখানে ভি ভেক্টরের জায়গায় আমরা হচ্ছে এইটা বসাই দিলাম, দিয়ে এখান থেকে আমরা ইকুয়েশন পেলাম কত, ডিএল ভেক্টর ইকুয়াল টু পেলাম আই ডিএল ক্রস বি। এখন সম্পূর্ণ পরিবাহীর ক্ষেত্রে কি করতে হবে, এটাকে যদি সমাকলন করে দেই তাহলে এফ ইকুয়াল টু পাবো আই এল ক্রস বি। এখন এর মানটা কি দাঁড়াবে, যেহেতু এটা ক্রস করুন তাহলে কি আসবে, এখানে সাইন চলে আসবে, আই এল বি সাইন থিটা। এক্ষেত্রে আমাদের বিশেষ যে ক্ষেত্র সেখানে কি দেখলাম, যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় অথবা যদি 180 ডিগ্রি হয় তাহলে এদের মধ্যে কোনো চৌম্বক বল বা এর উপরে কোনো বল ক্রিয়া করবে না। আর থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে এর উপরে আমাদের সর্বোচ্চ মানের বল ক্রিয়া করবে। এখন দেখো যে এই বলের ডিরেকশনটা কি হবে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে এই বলের দিকটা আমরা পেতে পারি বলের দিক, বলের দিক পাবো কিভাবে আমরা, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম অনুসারে। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুসারে এর ডিরেকশনটা পাবো। এখানে বলা হচ্ছে কি, এর আগেও আমরা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। এখানে বলা হচ্ছে যে বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুলিকে পরস্পর সমকোণে স্থাপন করে যদি তর্জনী বরাবর চৌম্বক ক্ষেত্র বি, মধ্যমা বরাবর তড়িৎ প্রবাহ মাত্রা আই দেওয়া হয় তাহলে বৃদ্ধাঙ্গুলি বরাবর আমাদের চৌম্বক বলটা ক্রিয়া করবে। অর্থাৎ এরকম, যদি এটা যদি হয় তর্জনী আর এটা যদি হয় মধ্যমা, এরা পরস্পর সমকোণে আছে, আর এটা যদি হয় বৃদ্ধাঙ্গুলি, এটাও পরস্পর, এই তিনটা আঙ্গুলকে আমরা পরস্পর সমকোণে স্থাপন করব। এটা হচ্ছে কি তর্জনী, এটা হচ্ছে কি মধ্যমা, এটা কি বৃদ্ধাঙ্গুলি। এরা তিনটা আঙ্গুলকে পরস্পর সমকোণে স্থাপন করা হলো। করে এবার কি করতে হবে, আমাদের তর্জনী বরাবর দেব হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি, মধ্যমা বরাবর দেব কি আমরা তড়িৎ প্রবাহ মাত্রা আই। তাহলে আমাদের এই বল ক্রিয়া করবে কোন, এই বলটা ক্রিয়া করবে হচ্ছে বৃদ্ধাঙ্গুলি বরাবর, হচ্ছে এই বলটা ক্রিয়া করবে। তো আজকে এই পর্যন্ত হচ্ছে আমাদের যে জিনিসগুলো আমরা শিখলাম, সেই জিনিসগুলোর মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে, প্রথমে ছিল হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। কি ছিল সেটা, যে কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন হবে ওই বদ্ধ পথ দ্বারা বেষ্টিত ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তার মিউ নট গুণ। এবং ওই সূত্রটা প্রয়োগ ব্যবহার করে আমরা কি করেছি, একটা সোজা পরিবাহীর নিকটস্থ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে সেটা আমরা বের করেছি। সেটা কি ছিল, বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই টয়েস বাই এ। এটা ছিল ওই পরিবাহী থেকে লম্ব দূরত্ব এ। তারপর আমরা যেটা করলাম যে একটা
তড়িৎবাহী পরিবাহীকে যদি আমরা কোনো চৌম্বক ক্ষেত্রে যদি স্থাপন করি, তাহলে এর উপরে কি পরিমাণ বল ক্রিয়া করবে তার ইকুয়েশনটা আমরা পেলাম বি ইকুয়াল টু এফ ইকুয়াল টু আই এল বি সাইন থিটা। এই বিশেষ ক্ষেত্র আমরা দেখেছি, তারপরে এর ডিরেকশনটা কী হবে সেটাও দেখলাম। তো এই পর্যন্তই থাকছে আজকের তোমাদের। তাহলে আমাদের যেটা প্রথম থেকে যদি আমরা আসি, তাহলে কি হয়েছে, সেখান থেকে আমাদের যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, চৌম্বক বল, তারপরে হচ্ছে সেখান থেকে চৌম্বক বলের ডিরেকশান, তারপরে হচ্ছে বিওসাভারের সূত্র, চৌম্বক ক্ষেত্র, এইগুলো আমরা আলোচনা করেছি। আর আজকের হচ্ছে এই পর্যন্ত থাকলো। তো তোমরা সবাই ভালো থাকবে। সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সবাই শুভকামনা আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।